কত বছরের সংসার? আমার সংসার ৩২ বছরের। হ্যাপিলি? হ্যাপিলি তো সংসার তো হ্যাপিলি হবে না। আপনাকে নিয়ে যে গুঞ্জন শোনা যায়নি মার্কেটের বিষয়টা কিন্তু এরকম না। এটা ক্যারিয়ার হওয়ার পরেও আমরা যতদূর জানি একজন সেলিব্রিটি অ্যাক্ট্রেসের নিয়ে কথা হয়েছে। একটা ছোট ইনভলভমেন্ট যে ছিল না তা না। আপনি আর একটা বিয়ে শাদী করতে চাচ্ছেন, তো এখন মজা শেষ, এখন আমার মেয়ে হয়ে গেছে। এবং আপনি জেল খেটে আসার পরেও বলছিলেন যে জীবনে অন্তত একবার মানে কারোর জেলে যাওয়া উচিত। প্রায় 18 বছরের মতো আমি আমার দেশেই বন্দী ছিলাম আর কি। শফিক তুহিন মামলা করলেন এবং প্রীতম আমরা যতদূর জানি। একটু দেখা হয় মাঝে মধ্যে বিভিন্ন পার্টিতে, আমাদের আর্টিস্ট গ্যাদারিং এ উত্তেজিত হয়ে গেলাম, রেগে গেলাম, যেটা নেচারের সাথে যায় আর কি আমার। আপনি আর একটা বিয়ে শাদী করতে চাচ্ছেন। আমি জানি না ঘটনাটা কি আসলে। এটা একটা ছোট ইনভলভমেন্ট যে ছিল না তা না, কিন্তু ব্যাপারটা ওইরকম না যে, আর আমাদের দেশে মানুষ খুব পছন্দ করে আপনার গসিপিং। হ্যাঁ, এটা কিন্তু সবাই তো হিমসেলফ ফেরেশতা, হারসেলফ ফেরেশতা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনি পাপি হচ্ছেন আপনি, আর যারা কমেন্টটা করবে তারা হচ্ছে আপনার ফেরেশতা। তো আমি, এরা আমাদেরকে নিয়ে মজা করে, আমি ওদেরকে নিয়ে মজা করছি একটু। তো এখন মজা শেষ, এখন আমার মেয়ে হয়ে গেছে। আবার বললাম যে আমার বয়স যখন 52 হবে তখন আবার সিদ্ধান্ত নিয়ে বিয়ে করবো কিনা, আরো 2 বছর ঝুলে থাকুক। তো এরা মজা পাইতে মজা পায়, আমি মজা দিয়ে দিয়ে। বিউটিফুল। আপনি তো এখন শ্বশুর হয়ে গেছেন বোধহয়। আমি এখন শ্বশুর হয়েছি। মানে আপনি বয়স কত সেটা বলতে তো কোনো সমস্যা না, আমার 53 বছর হবে এই 2025 সালের 25 মার্চ। কত বছরের সংসার? আমার সংসার 32 বছরের। হ্যাপিলি? হ্যাপিলি তো সংসার তো হ্যাপিলি হবে না, বাট এখন হ্যাপি। যখন হ্যাপি, এখন যদি আপনি এখন সিকোয়েন্স কি খুব হ্যাপি। আপনি যদি আবার ধাপে ধাপে কোশ্চেন করেন, 15 দিন আমাদের সম্পর্ক খারাপ ছিল, আবার 15 দিন পর আমরা খুব হ্যাপি হয়ে গেলাম। না, কিন্তু আমি যদি আপনি বলতে যদি কোনো আপত্তি না থাকে, সেটা হচ্ছে যে আপনাকে নিয়ে যে গুঞ্জন শোনা যায়নি মার্কেটের বিষয়টা কিন্তু এরকম না। এটা ক্যারিয়ার হওয়ার পরেও আমরা যতদূর জানি একজন সেলিব্রিটি অ্যাক্ট্রেসের নিয়ে কথা হয়েছে, এবং আপনি খুব ওপেনলি বলেছেন বিভিন্ন টক শোতে। এই সময়গুলোতে ফ্যামিলিতে আপনি সামলাতেন কিভাবে? সংসার লাইফটার কেমিস্ট্রি কি থাকে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সত্যি আমার ওয়াইফ সবসময় সত্যি কথা বলা পছন্দ করে। সে অনেক কিছু পছন্দ করে না, সবচেয়ে বেশি অপছন্দ করে না আসলে মিথ্যা কথা বলা। তো আমি আবার তাকে বললাম, আমি তোমাকে সত্যি বলতে রাজি আছি, সত্যি আমি মিনিও মিথ্যা পছন্দ করি না, তো সত্য মানার জন্য যে হজম শক্তিটা লাগবে এটা তোমার আছে কিনা। তখন আমি তাকে যা হয়েছে তাই বলে দিলাম, ওইটাই। সে অ্যাকসেপ্ট করেছে সামহাউ। হ্যাঁ, বাট আপনি ওটা আপনার লিমিটটা বুঝতেন যে আমাকে কোথা থেকে ব্যাক করতে হবে? না, আমি অত কি প্রেশার নেই না, আমার লিমিট কোথায়, কে কোন যুক্তি, কে কি ভাবলো। আমি আর সবসময় ভাবি আমার ফ্যামিলি নিয়ে, আমার সারাউন্ডিংস নিয়ে, যার দেশে আমি চলি তারা আমার সাথে কেমন আছে, বা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি ইন্ডাস্ট্রির যে দায়িত্বটা আমার আছে। এখন তো আমি, অনেকেই মারা গেছেন, অনেকেই কাজ করেন না, আমি একটু সিনিয়র আর্টিস্ট হয়েছি এখন, তো দায়িত্ববোধগুলি কাজ করে। আমার মনে হয় না যে আমার এমন কোনো ফল্ট আছে যেটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকারক। বরঞ্চ আমি চেষ্টা করেছি যে আমার তরুণ প্রজন্ম যারা আমার পরে এসছে তারা যেন একটা সুন্দর প্ল্যাটফর্ম পায়, একটা ভালো ফিউচার তাদের ডেভেলপ করে, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কারণ আমাদের মাঝখানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া চলে আসে পরে একটা সার্কিট, সিডি সার্কিট, অডিও সার্কিট বা এলপি সার্কিট, এলপি তো আগেই চলে গেছে, তো এগুলো তো একটা শেষ। তারপরে নতুন একটা ফর্মেট আসছে, তো ওই ফর্মেটে আমাদেরকে অ্যাডজাস্ট করতে সময় লাগে। তো সেক্ষেত্রে আমি তরুণ প্রজন্ম এই ফর্মেটটাকে ডেভেলপ করেছে, বিশ্বাস করি। ইমরান, বেলাল খান যারা এই লেভেলে আছে, হাবিব ওয়াহিদ, হৃদয় খান, ওদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। যে 2012 থেকে যখন একদম ক্যাসেট টোটালি ধ্বংস, ওখান থেকে উত্তরণ ঘটানোর জন্য এই জেনারেশনের একটা বিরাট ভূমিকা, এবং আমি মনে করি যে তাদের যে ভূমিকাটা তারা নিয়েছে সেটার বেনিফিশিয়ারিও আমি। তো আমি সবসময় ইন্ডাস্ট্রি নিয়ে ভাবি, কারণ এই ইন্ডাস্ট্রি আমাকে যা দিয়েছে সেটা একজন আসিফ আকবরকে দিয়েছে, এবং একটা আসিফ আকবর বাংলাদেশে গান গাচ্ছে এখনো। তো এটা আমার জন্য একটা বড় ব্লেসিংস, এবং আমি মনে করি যে আমার দায়িত্ব সবসময় ইন্ডাস্ট্রির প্রতি থাকতে হবে, এটা আমার দায়িত্ববোধের মধ্যে পড়ে। আর আমার পাশে যারা চলে বা আমার যে সিদ্ধান্ত মেকিংয়ে আসলে কারো কোনো প্রভাব চলে না। ইভেন দো আমি একটা দলের সমর্থক, সেই দলের হাইকমান্ড যারা আমাকে অর্ডার করতে চান তারাও আমাকে অর্ডার করেন না, আমাকে বলেন যে এটা হলে কেমন হয় বা এটা করা যাবে কিনা। কোনো ধমক টমকের ব্যাপার নেই, আছে না যে আপনাকে স্লেভ টাইপের বা দলদাস বা দলকানা, এই টাইপের কাহিনী আমার সাথে চলে না। আপনার চাইল্ডহুড ব্যাপারটাও কি এরকমই, মানে ছোটবেলা থেকে পরিবারের সাথেও কি এরকমই ছিল? পরিবার নাকি বাবা ধমক দিলে ওকে ফাইন, না এটা আমাকে? না, বাবা তো রাগী ছিলেন, উনি অ্যাডভোকেট মানুষ ছিলেন, খুব বিজি থাকতেন। এখনকার মতো আধুনিক তো ছিল না যে ল্যাপটপ, উনি নিজে নথি লিখতেন, খুব
প্যারেশনের মধ্যে থাকতেন উনি। তো কমপ্লেন আসলে মনে করেন একটা পাইকারি মারের ব্যাপার থাকে, আব্বা মারতো, আম্মা মারতো, বড় আপা মারতো, বড় ভাই মারতো, সামটাইমস মেজো ভাই মারতো, মানে উপলক্ষ আসতো সামনে। তা আমার ক্লাসের টিচার মারতো, ও বেশি কথা বলতাম, মানে স্যার বলতেছে এক জায়গায় এক গ্রামে একটা চোর ছিল, তার কয়েকবার জেল হয়েছে। আমি বললাম স্যার কয়েকবার ফাঁসি হয়েছে, ফালতু কথা বলতাম আর কি একটু। তো এই ফালতু কথা বলার জন্য মার খেতাম, মানে ফান করতে করতে মারগুলো খাওয়া। তো এই টিচারদের মার খাওয়া এবং ফ্যামিলির মার খাওয়া আমার মনে হয়েছিল আমার জন্য জীবনের বিরাট অর্জন, যে আমার আর কিছু মার খাওয়ার দরকার। ওকে, মানে আর কিছু ভয় পাওয়ার কোনো কারণ নাই। না, আমি যাদের কাছে মার খেয়েছি তারা আমার গুরুজন। ওকে, তাই না? এটা আমার জন্য বিরাট ব্লেসিংস। এবং আপনি জেল খেটে আসার পরেও বলছিলেন যে জীবনে অন্তত একবার মানে কারোর জেলে যাওয়া উচিত, এটা বিশাল এক্সপিরিয়েন্সের জায়গা। হ্যাঁ, জেলে যাওয়া উচিত আসলে, মানে জেলে যাওয়া উচিত, মানে আমার মধ্যে যেতে হবে। আবার গিয়ে আপনি যদি আমদানি নিয়ে বসে থাকেন, বা আপনি যদি রেপ, মার্ডার, ছিনতাই, ব্যাংক লুট, যেটা এখন হচ্ছে আর কি, এদের মতো যদি হয়, দেশ ছেড়ে পালাইতে হবে পুরো পার্লামেন্ট শো, ওটার জন্য আবার জেল ভালো না। আই ফিল প্রাউড। আপনি আপনার ছেলেকে দিয়ে বলতেছিলেন যে লাগলে নিয়ে যাও সাথে করে, এই ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছে। এটা ছিল আমার, তখন আমি দেশে বেড়েছিলাম, আমি স্পেনে ট্যুর ছিলাম 13 জুলাই থেকে 2 অগাস্ট পর্যন্ত ইংল্যান্ড। তো আমি দেশে ঢুকে পড়ি 3 তারিখে, মানে 3 অগাস্ট যেটাকে আমরা বলি 34 জুলাই। তো এসে আমাদের রবীন্দ্র সরোবরে একটা গেট স্ট্যান্ড, একটা প্রোগ্রাম ছিল শিল্পীদের, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করবে এবং শেখ হাসিনা সরকারকে এক দফা দিবে যেন দেশটা একটা স্থিতিশীলতা যায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন সফল হয়। তো তখন আমি চলে আসলাম, এয়ারপোর্ট থেকে নেমে আমি আসলে চলে যাই। তো এর আগে থেকে আমার ছেলে, ও আমাকে বারবার, তখন তো ফোনের নেটওয়ার্ক ছিল না, আমরা বিদেশ থেকে খবর পেতাম না। তো তার আগে দেখলাম যে সে তার কোনো না কোনো বন্ধুর সাথে সে চলে যায়, টিএসসিতে চলে যায়, শহীদ মিনারে চলে যায়, এদিকে চলে যায়, নর্থ সাউথে পড়তো, নর্থ সাউথ ক্যাম্পাস চলে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং, বাসায় যাওয়ার পরে দেখি সে পুরা তার বেডরুমের যে বারান্দা, আমাদের যে পুরো বারান্দা জাতীয় পতাকা লাগানো। তাই আমি ভাবলাম যে ছেলেটা উসখুস একটা অবস্থা ছিল, অস্থির অবস্থা ছিল। পরে আমি বললাম চলো তোমাকে নিয়ে আমি রবীন্দ্র সরোবরে যাই, এবং আমরা এখন থেকে, যেহেতু আমি চলে আসছি দেশে, আমরা মার্চ করবো ছাত্রদের সাথে। এই তারপরে গিয়ে আপনি তো আর একটু উত্তেজিত হয়ে গেলাম, রেগে গেলাম, যেটা নেচারের সাথে যায় আর কি আমার এইরকম। কারণ আমরা যাওয়ার সময় অনেক ব্যারিকেড পেয়েছি, অনেক, মানে একটা সিএনজিতে ও আরেকজনের সাথে সিকিউরিটি রিজন, আর আরেকটা সিএনজিতে আমি আরেকজনের সাথে। তো এটা তো বাংলাদেশে তো আসলে এটা উচিত না, আমি যেভাবে করি সেভাবে যাবো। তো তখন থেকে আমরা রাগ উঠতেছিল যে বাচ্চারা গ্রাফিতি আঁকছে পথে পথে পথে, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছেলে মেয়েরা বিচ্ছিন্নভাবে টিএসসির দিকে কিংবা শহীদ মিনারের দিকে মুভ করছে। এগুলো দেখতে দেখতে যাওয়ার পর আমার মনে হলো যে এটা দেশ না, আসলে এভাবে চলতে পারে না। তখন আমি একটু রেগে গেছিলাম, না মানে অমন কিছু না। এবং না, কিন্তু আপনার সাপ্রেস হওয়ার সময়টা তো শুধু এই সময়টা না, পুরো অনেক বড় একটা সময় ধরে, 15 বছর ধরে আপনি আপনার ক্যারিয়ারে এই সরকার দ্বারা বিভিন্নভাবে আপনি সাপ্রেস হয়েছেন। সেই জার্নিটাও তো অনেক লম্বা, অনেক লম্বা। কারণ এর আগে আরো 2 বছর ছিল 1/11-এর পর 2 বছর ছিল আবার একটা অস্বাভাবিক সরকার। তো ইনফ্যাক্ট 2006 থেকে যদি ধরি, তাহলে প্রায় 18 বছরের মতো আমি আমার দেশেই বন্দী ছিলাম আর কি। এক ধরনের আমাদের লাইভ কনসার্ট করতে পারতাম না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই সরকারের চক্ষুশূল হলেন কেন আপনি, মানে আপনার কি মনে হয়? না, আমি তো একজন বিএনপি অ্যাক্টিভিস্ট ছিলাম সবসময়, এবং আমি দলের জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছি। সরাসরি দেশনেত্রী বেগম মুজিবের আন্ডারে আমি কাজ করেছি, উনি আমার হাইকমান্ড সবসময়ের মতো। মামলা হলো আপনার এগেনস্টে, শফিক তুহিন মামলা করলেন এবং প্রীতম, আমরা যতদূর জানি। এই মামলা পরবর্তীতে আমি আপনার ইন্টারভিউ করেছিলাম, এবং সেই মামলার বর্তমান পরিস্থিতি কি আপনার ভক্তদের জন্য? মামলা তো আমি সবগুলো মামলা জিতে গেছি, এগুলোতে আর কোনো বাধ্যবাধকতা নেই। পরবর্তীতে ন্যান্সির মামলা ছিল, ওটাও খারিজ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন মোটামুটি আমি পাল্টা অ্যাকশন নিতে পারতেন চাইলে। না, আমি আসলে, আমারও তো সময় নেই যে একটা, যারা আমার সমকক্ষ না তাদের এগেনস্টে মামলা করব। বরঞ্চ দেখা হয় মাঝে মধ্যে বিভিন্ন পার্টিতে, আমাদের আর্টিস্ট গ্যাদারিংয়ে। তো আমি আর কথাবার্তা বলি না, বাট আমি এটা বাড়াবাড়ি করতে চাই না, আসলে আমার কাজ আছে। মানে এদেরকে নিয়ে কাজ করা মানে সময় নষ্ট করা, নিজের মধ্যে একটা প্রতিশোধ পরায়ণতা তৈরি করা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। বরং নতুন দেশে নতুনভাবে ভাবি দেশের জন্য কিভাবে কি করা যায়।